দর্শক, নন্দন টিভির ল অ্যান্ড লাতের এই পর্বের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি জয়ন্ত সিনহা। আমরা আজকে ইনফ্যাক্ট এই প্রোগ্রামে এসেছি বহুল আলোচিত একটা আইনগত বিষয় নিয়ে, যেটা আমরা জানি হোম ইন্স্যুরেন্স হিসেবে। আমরা বাড়ি যখন কেনাবেচা করি, যার একটা অনুষঙ্গ হলো হোম ইন্স্যুরেন্স, এবং এটাকে ছাড়া আমরা বাড়ি কেনাবেচা করতে পারি না। তো এই হোম ইন্স্যুরেন্স নিয়ে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের কনফিউশন, বিভিন্ন রকমের দ্বিধা দ্বন্দ্ব আছে। এবং আমরা বিইং এ লয়ার ইভেন আমাদের কিছু সময় এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে হয়, এবং আমরা শরণাপন্ন হই তখন ইন্স্যুরেন্স ব্রোকার যে তাদের। তো এই ব্যাপারটায় আলোকপাত করবার জন্যে আমাদের মাঝে আজকে এসছেন আমাদের কমিউনিটির প্রথিতযশা ইন্স্যুরেন্স ব্রোকার সওগাত আলী সাগর, যিনি ইনফ্যাক্ট সাংবাদিক হিসাবেও বহুল পরিচিত। আমি মিস্টার সওগাত আলী সাগরকে কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে, এবং আমরা আশা করি যে আজকের অনুষ্ঠান উনি তার অভিজ্ঞতা দিয়ে ঋদ্ধ করবেন। এবং আমি একটা জিনিসে ফোকাস রাখতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা মূলত হলো যারা কমিউনিটির লেম্যান, অর্থাৎ যারা বাড়ি কেনাবেচা করছেন, যাদের আইন সম্বন্ধে কোনো রকমেরই ধারণা নেই, তাদের যে প্রশ্নগুলো আছে ঠিক সেই প্রশ্নগুলো আমাদেরকে আপনাকে যেটা শুনতে হয় ঠিক সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। খুব কঠিনতর আইনগত ফ্রেমে ওয়ার্কের মধ্যে দিয়ে না, যে আমরা দৈনন্দিন যেভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করি বা ফেস করি এবং করি, তাতেই আমরা ফোকাস করব মূলত। আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার জয়ন্ত সিনহা, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। ধন্যবাদ জানাই নন্দন টিভিকে। নন্দন টিভি ইতিমধ্যে কমিউনিটির বাইরে বিশেষ একটি অবস্থান করে নিয়েছে। এনিওয়ে, মিস্টার সাগর, আমি চলে যাব আপনার কাছে মূল প্রোগ্রামে। আমাদের এই যে হোম ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আছে, অর্থাৎ এটা তো একটা স্ট্যাটিউট একটা আইনে নিয়ন্ত্রিত হয়। তো আমি আপনার কাছে যে প্রথম প্রশ্নটা করব, এটা কি আসলে প্রভিন্সিয়াল প্রাদেশিক ল নাকি কেন্দ্রীয় ফেডারেল ল? ইন্স্যুরেন্স বিষয়টি আসলে প্রভিন্সিয়াল আইনের দ্বারা নিয়ন্ত্রিত। প্রত্যেকটি প্রভিন্সেই তার নিজস্ব নিয়ম দ্বারা পরিচালিত হয়, বিধিবিধানগুলো আলাদা আলাদা করে হয়। যেমন আমরা যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি, আমি ইন্স্যুরেন্স ব্রোকার হিসাবে আমার লাইসেন্স কিন্তু অন্টারিও প্রভিন্সের জন্য কাজ করার জন্য লাইসেন্স। আমাকে যদি অন্য প্রভিন্সে কাজ করতে হয় তাহলে অন্য প্রভিন্স থেকে আলাদা করে লাইসেন্স নিতে হয়। আমি যে কটি প্রভিন্সে কাজ করতে চাইব সব কটি প্রভিন্সেই আমাকে আলাদা আলাদা লাইসেন্স নিতে হবে। তার মানে হচ্ছে যে ইন্স্যুরেন্স বিষয়টি প্রভিন্সিয়াল আইনের এখতিয়ারভুক্ত, এবং প্রত্যেকটি প্রভিন্স তার নিজের মতো করে ইন্স্যুরেন্স ব্রোকার এবং ইন্স্যুরেন্সের নানাবিধ যে বিধি নিষেধ বা নিয়মকানুনগুলো আছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ মিস্টার সাগর। বাড়ি কেনবার সময়, অর্থাৎ প্রতিনিয়তই আমরা এই বাড়ি কেনা বেচা, আপনাকেও এর সঙ্গে সংশ্লিষ্ট এবং আমিও সংশ্লিষ্ট, যেটা প্রথম প্রশ্নটা আমাদেরকে শুনতে হয়, একদম সারপ্রাইজিং একটা প্রশ্ন, যে বাড়ি কেনার আগে আমরা যখন ক্লায়েন্টকে বলি যে আপনার এই কাজগুলো করা দরকার, যখন এই ব্যাপারটা বলি যে আপনার একটা হোম ইন্স্যুরেন্স দরকার, এটা কিন্তু মানে একদম একটা সারপ্রাইজিং ব্যাপার তাদের কাছে হয়ে যায় যে হোম ইন্স্যুরেন্স জিনিসটা কী। অর্থাৎ ফার্স্ট টাইম হোম বায়ার যারা, তাদের কাছে তো অবশ্যই এটা সারপ্রাইজিং। তো আমার প্রথম প্রশ্নটা আপনার কাছে, এই হোম ইন্স্যুরেন্সটা যে এটা কি ম্যান্ডেটরি কিনা, অর্থাৎ বাড়ি কিনতে গেলে হোম ইন্স্যুরেন্স লাগবেই কিনা? খুবই চমৎকার প্রশ্ন করেছেন আপনি ব্যারিস্টার জয়ন্ত। একটি কথা কিন্তু বলা হয় যে উত্তর আমেরিকার দেশ হচ্ছে ইন্স্যুরেন্সের দেশ। এখানে যে কোনো বিষয়ে আমরা যখন ইন্স্যুরেন্সের কাজ করি, আমাদেরকেও বলা হয় যে এই শহরের যে শহর ধরে যে রাস্তাঘাট ধরে আমরা হাঁটি, তার প্রতিটি ইঞ্চি জায়গা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কিছুই ইন্স্যুরেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে বাড়ির মতো একটি বিশাল বিষয় আপনি যখন কিনবেন বা নিজের নিয়ন্ত্রণে নেবেন, তার মালিক হবেন, তার সঙ্গে ইন্স্যুরেন্সের সম্পর্ক থাকবে না, এটি ভাবা কিন্তু ঠিক না। এখন আপনি আইনগতভাবে যদি বলেন যে আমার বাড়ির জন্য ইন্স্যুরেন্স থাকাটা ম্যান্ডেটরি কি না, সেই ক্ষেত্রে আমি বলবো যে না, ম্যান্ডেটরি না, কিন্তু অ্যাডভাইজেবল। যদি সেই বাড়িতে আর অন্য কোনো পক্ষের কোনো সম্পৃক্ততা না থাকে, অন্য কোনো পক্ষের যদি কোনো ইন্টারেস্ট আপনার বাড়ির উপর না থাকে, তাহলে বাড়ির ইন্স্যুরেন্সটি কোন পর্যায়ে এসে ম্যান্ডেটরি হয়। আপনি লয়ার হিসাবে যখন বাড়ি ক্লোজিং করেন,
কেন আপনি আপনার ক্লায়েন্টকে বলেন যে আমাকে 2 দিন আগেই ইন্স্যুরেন্স দিতে হবে? তার কারণ হচ্ছে যে আপনি যে ডিলটি ক্লোজ করছেন, আপনি বাড়ির মালিকানাটি এই বাড়ির মালিকের নামে নিশ্চিত করে দিচ্ছেন এবং তার সঙ্গে আরেকটি বিষয় সম্পর্কযুক্ত হচ্ছে ফাইন্যান্স, আমরা যেটিকে মর্টগেজ বলি। অন্য একটি পক্ষ, অন্য একটি প্রতিষ্ঠান এই বাড়ি কেনার জন্য ক্লায়েন্টকে কিন্তু মর্টগেজ দিচ্ছেন, তার ফাইন্যান্স করছেন। যিনি তহবিলের যোগান দিচ্ছেন, তিনি যে তহবিলটির যোগান দেবেন, তিনি তার একটি সিকিউরিটি চান, তিনি তার গ্যারান্টি চান যে কোনো কারণে এই বাড়িটিতে কোনো কিছু হয়ে গেলে তার ফান্ড সেটি গ্যারান্টিড থাকবে, সেটির কোনো নয়ছয় হবে না, তিনি কোনো সমস্যায় পড়বেন না। এবং সেই কারণেই তার তহবিলের একটি শর্ত হচ্ছে এই বাড়ির উপর একটি ইন্স্যুরেন্স থাকতে হবে। অর্থাৎ কোনো প্রাকৃতিক কোনো কারণে, দৈব দুর্বিপাকে বা কোনো কারণে যদি বাড়িটি, এই প্রপার্টিটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যিনি এই টাকাটি দিয়েছেন তার যে তহবিল, সেই তহবিলটি ফেরত পাওয়ার বা সেটি অক্ষুণ্ণ থাকা, সেটি নষ্ট না হওয়ার একটি ব্যবস্থা যাতে থাকে সেটি। এখন ইন্স্যুরেন্স কেন? আমরা ইন্স্যুরেন্স সাধারণভাবে আমরা ইন্স্যুরেন্সটাকে বোঝার জন্য আমরা একটা কথা বলি যে ইন্স্যুরেন্সটা কী। ইন্স্যুরেন্সটা হচ্ছে যে আপনার একটা রিস্ক কন্ট্রোল, রিস্ক ম্যানেজমেন্ট। প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু এক ধরনের একটা ঝুঁকি থাকে, আপনাকে সেই ঝুঁকিটা ম্যানেজ করতে হবে। আপনার জীবনের যেমন ঝুঁকি থাকে, এবং জীবনের ঝুঁকি ম্যানেজ করার জন্য কিন্তু আপনি রাস্তায় বের হওয়ার সময়, হাঁটার সময় নিজের মতো করে কিছু ম্যানেজমেন্ট আপনি কিন্তু ফলো করেন, কিছু নিয়মকানুন আপনি ফলো করেন। বাড়িটা কিন্তু হাঁটছে না, মুভ করছে না, একটা নির্দিষ্ট জায়গায় থাকছে, সেই বাড়িটাকেও ঝুঁকিমুক্ত রাখার জন্য আপনাকে কিছু রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। সেই রিস্ক ম্যানেজমেন্টের একটি অংশ হচ্ছে ইন্স্যুরেন্স। তার মানে হচ্ছে যে এই বাড়ির যে ঝুঁকি, সেই ঝুঁকিটা আপনি আরেকটি পক্ষের হাতে ছেড়ে দিলেন, আরেকজনকে দায়িত্ব দিলেন যে এই বাড়িটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, বাড়িটি ধসে গেলে, বাড়িটি আগুনে পুড়ে গেলে, বাড়িটি পানিতে নষ্ট হয়ে গেলে তার যে ক্ষতি হবে, সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার দায়িত্ব আপনি আরেকজনকে দিলেন। এই যে আরেকজনকে আপনি দায়িত্ব দিলেন, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স। এবং যিনি আপনাকে তহবিল দিচ্ছেন, তিনি ওই গ্যারান্টিটা চাচ্ছেন যে এটির কোনো ক্ষতি হলে সেটি পুষিয়ে দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। সেই কারণে তিনি আপনাকে বাধ্যতামূলকভাবে বলছেন যে আপনার এই বাড়ি ক্লোজিংয়ের আমার ফান্ডের তহবিলের সঙ্গে এটি হচ্ছে ইন্স্যুরেন্স থাকতে হবে। এখন যদি আপনি আপনার নিজের টাকায় বাড়ি কিনেন, কেউ কিন্তু আপনাকে বলছে না, তখন কিন্তু আপনার লয়ারও হয়তো আপনাকে বলবে না যে আপনি ইন্স্যুরেন্স নিয়ে আসেন, কারণ এই বাড়িটি আপনার, সেখানে তৃতীয় আর কোনো পক্ষ কোনো হস্তক্ষেপ করছে না। কিন্তু সেই ক্ষেত্রেও যেহেতু ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়, সেটি হচ্ছে স্ট্রংলি রিকমেন্ডেবল, অ্যাডভাইজেবল যে আপনি যখন বাড়ি করবেন, বাড়িতে অবশ্যই ইন্স্যুরেন্স আপনি করবেন। শুধু নিজের বাড়ির মালিক না, নিশ্চয়ই আমরা সেই আলোচনাতে যাব, আপনি যদি যেই বাসস্থানটিতে থাকবেন, সেই বাসস্থানটিরও ঝুঁকি ব্যবস্থাপনার একটি পদক্ষেপ থাকা আপনার জন্য দরকার। ধন্যবাদ। দর্শক, আমি ঠিক মিস্টার সাগরের এই উত্তরের কন্টিনিউয়েশনে বলতে চাই একটা কথা, যে আমার ফার্মে যে সমস্ত ক্লোজিং হয়, তো যেখানে ক্লোজিংটা ক্যাশে হয়, অর্থাৎ দুটোকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি জিস্টে যদি আসি, যে আপনি যদি বাড়ি কেনেন এবং আপনি সেই বাড়িটা যদি মর্টগেজ নিয়ে কেনেন, তাহলে আপনার হোম ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাকে হোম ইন্স্যুরেন্স নিতেই হবে। আচ্ছা, এখানে কে নিতে হবে এই গ্যারান্টিটা এনশিওর করবে, অর্থাৎ ইন্স্যুরেন্সটা নেওয়ার এই ব্যাপারটা এনশিওর করবে আপনার লয়ার। অর্থাৎ লয়ারের সঙ্গে ব্যাংকের, অর্থাৎ যখন একটা ক্লোজিং হয় আপনার প্রপার্টি, লয়ার অলসো অ্যাপয়েন্টেড বাই দ্য ব্যাংক, অর্থাৎ সেই লয়ার আপনার জন্য যেমন কাজ করছেন, ব্যাংকের জন্যও কাজ করছেন, এবং ব্যাংক ডিরেকশন দিয়ে দেয় যে তুমি হোম ইন্স্যুরেন্স ছাড়া কোনো রকমের ফান্ড ডিসবার্স করতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যখন কোনো একটা ক্লোজিং হয়, আপনার লয়ার আপনাকে এটা ম্যান্ডেটরি রুলস হিসেবে বলে দেয় যে 2 দিন আগে হলেও আমাকে কিন্তু ইন্স্যুরেন্সটা দিতে হবে, অর ক্লোজিংয়ের দিনে হলেও ইন্স্যুরেন্স দিতে হবে। অর্থাৎ ইন্স্যুরেন্স ছাড়া বাড়ি ক্লোজ করবার কোনো রকমের আইনগত ক্ষমতা লয়ারের নেই। এখন আপনি যদি বাড়িটা ক্যাশে কেনেন, তাহলে হোম ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি কিনা সেটাও ক্লিয়ার করলেন। ম্যান্ডেটরি না, বাট আমি বলতে চাই আমার ফার্মে সিংহা ল প্রফেশনাল কর্পোরেশনের দিস ইজ এ ম্যান্ডেটরি রুলস, যে আপনি বাড়ি যদি ক্যাশেও কেনেন, আপনাকে ইন্স্যুরেন্স নিতে হবে। এর পেছনে একটা কারণ আছে। কারণটা হলো, যে বাড়ি কিনছে সে কিন্তু একজন সাধারণ মানুষ, সে তার রিস্ক ম্যানেজমেন্টটা হয়তো 100 টাকা 150 টাকায় হোম ইন্স্যুরেন্সের জন্য কতটুকু হতে পারে, সেই গুরুত্বটা অনুধাবন করার সেই এক্সপেরিয়েন্স তার নেই। বাট আমি যদি একটা এনফোর্স করি এবং আমি যদি একটা ম্যান্ডেটরি রুলস করে সেটাকে করাই, যদি এরকমের কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু লাভবান ক্লায়েন্টই। সো যে কোনো ক্ষেত্রেই হোক,
এরকম নর্থ আমেরিকা অর্থাৎ কানাডার মতো একটা দেশে এরকম হিউজ একটা বার্ডেন, যেখানে একটা বাড়ি কিনতে গেলে লক্ষ লক্ষ ডলার ব্যয় করতে হয়, সেখানে একটা ছোটোখাটো ইন্স্যুরেন্স না থাকবার জন্যে যে লসটা আপনাকে সাস্টেইন করতে হবে, তার জন্যে ক্যাশে বাড়ি কেনা থাকলেও, মর্টগেজ ছাড়া বাড়ি কেনা থাকলেও ইন্স্যুরেন্সটা নেওয়াটা খুব জরুরি। আমি আবারও ফিরে যাব মিস্টার সাগর আপনার কাছে। এই হোম ইন্স্যুরেন্সটা যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, অর্থাৎ আমরা তো লার্জার স্কেলে আমরা একটা হোম ইন্স্যুরেন্স বলে আমরা ভাবছি, এটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে? খুবই চমৎকার প্রশ্ন। দেখেন, আমাদের কাছে যারা ইন্স্যুরেন্স নিতে আসে অনেকে এসে একটি কথা বলেন যে আমাকে তো আমার লয়ার ফায়ার ইন্স্যুরেন্স নিতে বলেছেন। হোম ইন্স্যুরেন্সটি একটি সময় ফায়ার ইন্স্যুরেন্স নামেই পরিচিত ছিল। তার কারণ বাড়ির সঙ্গে ইন্স্যুরেন্সের সম্পর্কটি যখন শুরু হয় তখন কেবলমাত্র আগুনে পুড়ে গেলেই সেটি কাভার করা হতো। এই প্রসঙ্গে বলি যে একটি বাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আগুনে পুড়ে যেতে পারে, ঝড়ে পড়ে যেতে পারে, তার পাশে যদি কোনো গাছ থাকে গাছের ঢাল ভেঙে ছাদটা ধসে পড়তে পারে, কখনো পাশে পানি জমে বাড়িটা ফ্লাডেড হয়ে যেতে পারে, বেসমেন্ট ওভারফ্লো হতে পারে, সোয়ার লাইন সেখান থেকে পানি আসতে পারে, সেখান থেকে নষ্ট হতে পারে। নানাভাবেই একটি বাড়ি ঝুঁকির মধ্যে পড়তে পারে। ফলে ইন্স্যুরেন্সের কাজ হচ্ছে, আমরা যেহেতু ইন্স্যুরেন্সটিকে ঝুঁকি ব্যবস্থাপনা বলি, রিস্ক ম্যানেজমেন্ট বলি, সো ইন্স্যুরেন্সের কাজ হচ্ছে এই ঝুঁকিগুলোতে আপনার যে ক্ষতি হবে সেই ক্ষতিটিকে কাভার করে দেওয়া। আপনি যদি বাড়িটি পুরো ধসে গেল, আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেল, তাহলে ঠিক যেই ধসে পড়ার আগ মুহূর্তে, পুড়ে যাওয়ার আগ মুহূর্তে বাড়িটি যেই পর্যায়ের ছিল, যেই স্ট্যান্ডার্ডের ছিল, যেই উপকরণ দিয়ে তৈরি হওয়া ছিল, যেই রকমের ছিল, ঠিক একই রকমের একটি বাড়ি আপনাকে তৈরি করে দেওয়া বা তৈরি করার খরচ দেওয়া, সেটি হচ্ছে ইন্স্যুরেন্সের কাজ। সো ইন্স্যুরেন্সটা বেসিক্যালি রিস্ক ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা। এবং শুধুমাত্র যে এই জায়গায় ইন্স্যুরেন্স তা না, বাড়ির ইন্স্যুরেন্স এখন আগে যেমন আমরা এটাকে কেবল ফায়ার ইন্স্যুরেন্স বলতাম, এখন কিন্তু আমরা ফায়ার ইন্স্যুরেন্স বলি না, এখন আমরা বলি হোম ওনার্স পলিসি। যে আপনি বাড়ির মালিকের যে পলিসি, সেটি হচ্ছে হোম ইন্স্যুরেন্স। সেই হোম ইন্স্যুরেন্সে আপনার আগুনের বিষয় থাকে, পানির বিষয় থাকে, উপর থেকে পড়ে ছাদ ধসে পড়ার বিষয় থাকে, অন্যান্য চুরি থাকে, কেউ সে ভেঙে ব্রেক ইন করে আপনার জিনিসপত্র ওখান থেকে নিয়ে চলে গেল, সেই বিষয় থাকে। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটি হচ্ছে জেনারেল লায়াবিলিটি, থার্ড পার্টি লায়াবিলিটি। আপনার নিজের একটা দায় আছে, আপনি একটি বাড়ি রাখলেন, আপনার বাড়ির প্রেমিসেস আছে, আপনার বাড়ির অংশ দিয়ে অন্য মানুষ হেঁটে যেতে পারে, আপনার বাড়িতে পোস্টম্যান এসে চিঠি ফেলতে আসতে পারে, আপনার কোনো ভিজিটর আসতে পারে, কিংবা কোনো সেলসম্যানই হয়তো বা আপনার বাড়িতে এসে কড়া নাড়লো, এবং সেইখানে এসে আপনার প্রেমিসেসের মধ্যে, আপনার যে আঙ্গিনার মধ্যে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো, কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলো, সে কিন্তু আপনাকে তার জন্য লায়াবল করতে পারে। কারণ আপনার এইটিকে নিরাপদ রাখা, যে কারোর জন্য বাড়ির আপনার আঙ্গিনাটুকু তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো মানুষের জন্য সেফ রাখা, সেটি হচ্ছে আপনার দায়িত্ব। সেই জায়গায় যদি কেউ এসে আনসেফ পজিশনে পড়ে, যদি আপনাকে লায়াবল করে, সেই জায়গায় ইন্স্যুরেন্সের একটি প্রোটেকশন আছে। সো এখন হচ্ছে হোম ওনার্স পলিসি একটি কমপ্লিট প্যাকেজ। শুধুমাত্র ফায়ার নয়, সামগ্রিক অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে এখন বাড়ির ইন্স্যুরেন্স, আমরা যেটা এখন খুব সম্ভবত কম্প্রিহেন্সিভ হোম ইন্স্যুরেন্স পলিসি বলা হয়। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা মিস্টার সাগরের কাছে থেকে আমরা এই উত্তরটা জানবো।